আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 15 মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে গাজায় আজ কার্যকর হচ্ছে গাজাবাসীর প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা। জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যে হওয়া উচিত মন্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক তিন ভূমিকাতেই সফল ছিলেন বললেন তারেক রহমান। এবং বিপিএল এ চট্টগ্রাম পর্বে আজ চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। 15 মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে আজ স্থানীয় সময় সকাল 8:30 ও বাংলাদেশ সময় দুপুর 12:30টায় গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয়। এরপর থেকে স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একই পরিবারের কমপক্ষে 5 সদস্য নিহত হয়েছেন। আক্তার হোসেনের রিপোর্ট। গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত দিন আজ। দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে গাজায়। 15 মাসের এই অবিরাম যুদ্ধে গাজায় প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত এবং 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন দেওয়ায় আনন্দের বন্যা বইছে ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মাঝে। অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশ ও সংগঠন। চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিপরীতে জিম্মি বাকি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। চুক্তি বাস্তবায়ন হলে গাজা পুনর্গঠনের দায়িত্ব পাবে ফাতাহ নিয়ন্ত্রিত মাহমুদ আব্বাস সরকার। যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ফিলিস্তিনের সরকারি জোট। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছানোয় গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ত্রাণের 600 ট্রাক গাজায় প্রবেশ করবে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আক্তার হোসেন, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কমিশন যেসব সুপারিশ করেছে তা যেন শুধু কাগজে কলমে না থাকে। আর জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যের ভিত্তিতে ঘোষণা করা উচিত বলে মনে করেন তারা। শাকের আদনানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র এর পরিবর্তে নাগরিকতন্ত্র, বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি, সংসদীয় নির্বাচনে তরুণ প্রতিনিধিত্ব, মানবাধিকার নিশ্চিত ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে।
সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে মতামত ব্যক্ত করেন বিশ্লেষকরা। কমিশনের যে রিপোর্টসমূহ আসছে ভালো কথা, এটার বাস্তবায়ন যেন যথার্থ হয়। যদি বাস্তবায়ন না হয় তাহলে এই কাগজে থাকলে সেটা দেশের গণতন্ত্রের জন্য ভালো না, দেশের জনগণের জন্য কল্যাণকর না, এবং নাহলে আবার ফেঁচিবাদ আসবে। রাষ্ট্রকে সংস্কার করার যে সুযোগটা তৈরি হয়েছে, আমাদের সরকার এবং অংশীজন যাদেরকে বলছি তাদের মধ্যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে, এবং এটি কিন্তু শহীদদেরও রক্তের প্রতি যে আমাদের ঋণ, সেটা ঋণও শোধ করা হবে, এবং একই সাথে আমাদের দেশের মানুষের যে জনপ্রত্যাশা সেটাও পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণাপত্র দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তারা নিজ উদ্যোগে এটি করতো, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে এটা অনৈক্যটা আরো অনেক বেশি হতে পারত। মুদ্রা কথা হচ্ছে যে এত বড় একটা বিপ্লব যেটি সংগঠিত হলো বা অভ্যুত্থান সংগঠিত হলো, এর জন্য যে একটা প্রক্লিমেশন, সেই প্রক্লিমেশনটা এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে এই প্রক্লিমেশনকে কেন্দ্র করে কোনো বিভেদ তৈরি না হয়। যদি কোনো দল গোষ্ঠী একমত না হয়, তবুও সরকার যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের মতামত নিয়ে এটা প্রকাশ করা। ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচার সরকার গড়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সাদি মাহমুদের রিপোর্ট। জিয়া নামটির সাথে বাংলাদেশের মানুষের প্রথম পরিচয় ঘটে 1971 সালে। 25শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণের পর এদেশের মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার। তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতা যুদ্ধের আহ্বান। দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। কলকাতা ও বগুড়ায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান চলে যান তার বাবার কর্মস্থল করাচিতে। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরুত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। জেট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। 1981 সালের 30শে মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন জিয়াউর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সৈনিক, রাজনীতিবিদ আর রাষ্ট্রনায়ক এই 3 ভূমিকাতেই শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সফল মানুষ। তার 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই জিয়াউর রহমান আদর্শ হয়ে থাকবেন। রাহুল রায়ের রিপোর্ট। 19 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আগের দিন রাজধানীতে জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজন ও বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ দিয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন তিনি। আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি আশার আলোয় আরোহী,
তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান নিজ কর্মে সবার কাছে অনুসরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা হয়তো তিন ভাবে দেখতে পাই। ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে, আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রশ্নোত্তরে ভোট আর কথা বলার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারেক রহমান। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রোববার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিকেলে রাজধানীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বোর্ড বসেছে, তবে এখনও কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছায়নি। প্রচণ্ড শীত উপেক্ষা করে ক্লিনিকের আশপাশে ভিড় জমান ভক্তরা। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সপ্তাহখানেক হলো তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, তবে এখনো পর্যন্ত ডাক্তাররা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। পরীক্ষা নিরীক্ষা চলছে তার স্বাস্থ্যের। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বোর্ড বসেছে, এখনো কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছয়নি। বেগম জিয়ার স্বজনদের প্রতিদিনের মতো আজও ক্লিনিকে আসতে দেখা যায়। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভক্তরা ক্লিনিকের আশেপাশে ভিড় জমায়। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য, উনি কি অবস্থানে আছে সেটা জানার জন্য এখানে আসি। আর পাশাপাশি দেশবাসী সবাইকে বলি, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। বেগম জিয়ার সুস্থতা কামনা করে জুম্মার নামাজের পর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন সপ্তাহখানেকের উপরে হয়ে গেল, তবে আজকেও তার রিপোর্টটি হাতে এসে পৌঁছেনি বলে তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানান। তবে তিনি আজকে কোনো প্রেস ব্রিফিং করেননি। তিনি বলেছেন তার পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত চলছে এবং যখনই তার হাতে রিপোর্টটি এসে পৌঁছাবে তখন তিনি আমাদের মিডিয়াকে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি তার কি কি রোগের জটিলতা রয়েছে। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আগ্রাসন বিরোধী শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ভিসি চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ দিল্লিকে লাল কার্ড দেখিয়েছে। তারা বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি সহ্য করবে না। দেশের 1 ইঞ্চি মাটিতেও ভারতের থাবা পড়তে দেয়া হবে না বলে শপথ নেন বিক্ষোভকারীরা। আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনারা সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছেন। আপনারা অতি দ্রুত অনতি বিলম্বে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে আপনারা সমাধানে আসেন। আর যদি আপনারা সমাধানে না এসে আবারও সেই আগ্রাসী আচরণ করেন, তাহলে আপনাদের এই আগ্রাসনের জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি।
নিজেদের অস্তিত্ব রক্ষায় শুধু আলোচনা ও উদ্যোগ না, পরিবেশ বান্ধব জীবনাচারে ধারণা ও প্রয়োজনীয়তা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। নটরডেম কলেজে 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনের সমাপনীতে বক্তারা দূষণ রোধ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিবেশ বান্ধব প্রযুক্তির আবশ্যকতা তুলে ধরেন। মোশাহিদ রনির রিপোর্ট। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা শিখছি নতুন জিনিস, আমাদের পরিবেশ কেন সুস্থ রাখা উচিত, পরিবেশে কেন নোংরা ফেলানো উচিত, এইসব কারণে এইসব সামিট আসলে আরও করা উচিত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধীর জানাচ্ছিলেন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে নিজের অনুধাবন। 15তম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের 3য় প্রকৃতি সম্মেলনের সমাপনী দিনে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানালেন প্রকৃতি সম্মেলনের অর্জন ও প্রাসঙ্গিকতা। তরুণ প্রজন্ম তারা বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করে আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড করছে, কিভাবে আমরা থামাতে পারি থেকে শুরু করে সলিউশন সকল কিছু আমরা সেখানে তুলে ধরেছি। নেচার নিয়ে যে কি সতর্কতা একটা বৃদ্ধি পাবে। কে পার্টিসিপেট করেছিলাম আর্ট কম্পিটিশনে, তো আমি ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। দিস প্লেস ইজ আওয়ার হোম। আমরা কিন্তু অন্য কোনো প্ল্যানেটসে যেতে পারবো না। পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে কি কি কারণ রয়েছে, যেরকম নয়েজ পলিউশন, তারপর প্লাস্টিক। বুড়িগঙ্গা নদীতে যেগুলো আমরা অনেক দেখি ময়লা ফেলানো, এগুলোকে আমরা যদি রিডিউস করে ডাস্টবিনে ফেলতে হয় তাহলে এটা বেশি ভালো হয়। সমাপনী আয়োজনে উঠে আসে সভ্যতার অগ্রযাত্রার নামে নির্বিচার প্রকৃতি ধ্বংসে ভয়াবহ পরিণতির স্বরূপ ও সংকট থেকে উত্তরণের রূপরেখা। শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর গ্রিন রাখার জন্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। যদি আমরা সবাই চেষ্টা করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সবুজ থাকে, আমরা গাছ লাগাই, গাছের যত্ন করি, আমরা তেমন কোনো কাজ করব না যেন পরিবেশ নষ্ট হয়। আমরা ইচ্ছা করলে অনেক কিছু ছোট ছোট কাজ করতে পারি এবং এই ছোট ছোট কাজের মাধ্যমে অনেক বড় ফল পেতে পারি। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের প্রত্যয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো হয়। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। একদিন বিরতি দিয়ে বিপিএল এর চট্টগ্রাম পর্বে আজ দুপুর 1:30টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। সন্ধ্যা 6:30টায় খেলবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। লিডার্স টেবিলে রংপুর রাইডার্সের আধিপত্য চলমান। প্লে অফের বাকি 3টি পজিশনের জন্য চলছে বরিশাল, চিটাগং ও রাজশাহীর লড়াই। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে শনিবার ছিল বিরতির দিন। এর মধ্যে সকালে অনুশীলনের মাধ্যমে পরের ম্যাচের প্রস্তুতি সেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অনুপস্থিত ছিলেন চট্টগ্রামের ছেলে ক্যাপ্টেন তামিম ইকবাল। এবারের আসরে রান না পাওয়া মুশফিক ব্যাটের খরা কাটাতে ঘাম ঝরালেন। পরের ম্যাচে প্রতিপক্ষ চিটাগং কিংসের স্পিনারদের সামলাতে বিশেষ অনুশীলন রিশাদ মাহমুদুল্লাহ ও নবীদের। ইংলিশ ব্যাটার ডেভিড মালানো ছিলেন। সত্যি অন্য যে কোনো বারের চেয়ে এবারের উইকেট দুর্দান্ত, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের এই উন্নতি আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগবে। অধিনায়ক হিসেবে তামিম যেমন অভিজ্ঞ, তেমনি লোকাল ক্রিকেটারদের কোথায় কাজে লাগাবে তা ভালো জানে। বরিশাল দলটা ভালো শেপে আছে, যা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ম্যাচের আগের দিন অনুশীলন রাখেনি হোস্ট চিটাগং কিংস, তবে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সিরিয়াস অনুশীলনে খুলনা টাইগার্স। টানা 4 পরাজয়ের পর প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে জয়ের খোঁজে মিরাজ ইমরুলরা। আমাদের হাতে এখন অপরচুনিটি আছে, আমরা যদি সবগুলো ম্যাচ ভালোভাবে জিততে পারি ডেফিনেটলি আমরা কোয়ালিফাই করব। একটা জাস্ট মোমেন্টাম লাগে, যেটা আমাদের এই মুহূর্তে হয় নাই লাস্ট 4টা ম্যাচে, এবং আমরা চেস করতে গিয়ে আমরা লুজ করেছি।
আমার মনে হয় যে যদি আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করি আমরা হয়তো বা ডিফারেন্ট কোনো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। টানা 8 জয়ে প্লে অফ নিশ্চিত করে যেমন নির্ভর রংপুর রাইডার্স, তেমনি 8 ম্যাচের 7টি হেরে জুলাই নিশ্চিত ঢাকা ক্যাপিটালসের। বাকি 5টি দলই আছে প্লে অফের লড়াইয়ে। একদিনের বিরতি দিয়ে চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে জহুর আহমেদে আবারও মাঠে গড়াবে বিপিএল এর মাঠের লড়াই। প্লে অফের সমীকরণটাও জমে উঠেছে বেশ। তাই তো ঐচ্ছিক অনুশীলনে সবচেয়ে বেশি সিরিয়াস দেখা গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। অনুশীলনে কোনো কমতি রাখেননি মুশফিক, তাইজুল, রিশাদরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং মানুষ শান্তিতে বসবাস করে। দেশের উন্নয়ন করতে হলে বিএনপিকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, আশরাফ মোল্লা ও স্থানীয় নেতারা। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের 24টি থানার আহ্বায়ক কমিটি গঠনে রাজধানীতে সভা হয়েছে। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, ডক্টর আব্দুল হক তালুকদার, ডক্টর শফিকুল ইসলাম কানু, কাদের মণ্ডল, হালিম শরীফ, এস.কে. ইসলাম, মোহাম্মদ আলী, মাহফুজা আক্তার, জান্নাতুল করিম খোকন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আমিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর জহির উদ্দিন মাহমুদ, অধ্যাপক মিজানুর রহমান, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া, অধ্যাপক ইউনুস হাসান, স্কোয়াড্রন লিডার শামস জামান, কাজী সারওয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, কবির হোসেন তালুকদার, মনিরুজ্জামান মনির, কাজী আলম ও নাফিজ মাহমুদ। প্রধান অতিথি বলেন, দুর্নীতি নির্মূল, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণ, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সৎ, সাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে তুলবে। মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালনে দেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, পরেকালের কথা চিন্তা করে দেশের এই ক্রান্তিকালে দুর্নীতি নির্মূল করতে দেশের জনগণের জানমালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণ, প্রকৃত গণতন্ত্র, স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সৎসাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে আগামী দিনে এই দেশে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ। এবারে কৃষি সংবাদ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ফুলকপি আবাদের জন্য প্রসিদ্ধ, তবে দাম কমে যাওয়ায় ফুলকপি আবাদ করে বিপাকে পড়েছেন কৃষক। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। বাজার মূল্য কমে যাওয়ায় অনেক কৃষকের কপি জমিতেই নষ্ট হচ্ছে। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাঠ ভরা ফুলকপি, ফলনও ভালো হয়েছে। প্রতিটি ফুলকপির ওজন 2 কেজির বেশি। তবে ক্রেতার অভাবে এসব কপি নষ্ট হয়ে গেছে। চাষিরা বলছেন বাজারের পাইকারি প্রতি কেজি কপি 2 থেকে সর্বোচ্চ 5 টাকা দামে বিক্রি হচ্ছে। এখন তো বেচাই যাইতেছে না, 2-1 কেজি বিক্রি হইতেছে, কাটতেছি না, ভাঙি চুরি ফেলাইতেছি, এই পরিবেশ। এটা চারার পিছনে অন্তত 10 থেকে 12 টাকা খরচ, এখন বিক্রিতে 1.5 টাকা 2 টাকা উপরে 3 টাকা। এখন আমরা কিভাবে বাঁচবো, এটি আমরা কি করবো? এখন কপি এখন সব গুড়া মারি আমরা ফেলা দিতেছি, কেউ নেয় না, 1 টাকা 2 টাকা নেয় না। 1 বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে 50,000 টাকার বেশি খরচ হয়। বর্তমান বাজার দরে কপি বিক্রি করে খরচের টাকা দূরের কথা, ফলন তোলার খরচই উঠছে না। 25,000 টাকা করে বই নিছি পাহি 25%, আর 25,000 খরচ,
দেখা গেছে 5-6 হাজার করে 2-3 হাজার করে এর উঠতেছে আর সম্পূর্ণ লস। কৃষকেরা 1 টাকা 2 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু বাজারে আমরা যখন কিনে খাই তখন কিন্তু বাজারে 15 টাকা 20 টাকা কেজি। কৃষকদের সাথে সরকার এই যে বাজারের যে কৃষক এবং সাধারণ একেবারে খুচরা পর্যায়ের যারা ক্রেতা এই ব্যবধান দূর করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। তবে যারা আগাম কপি আবাদ করেছিলেন তারা লাভবান হয়েছেন বলছে কৃষি বিভাগ। কিন্তু তারা কিন্তু বিক্রি করেছে, কিন্তু সম্প্রতি যে শীতকালীন যে এখন যে সময়টা চলছে এই সময়ে প্রচুর পরিমাণে সবজির আধিক্য আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকার কারণে যারা ফুলকপি যে চাষ আছে এই দাম কিন্তু একটু কম আছে। তবে আমাদের যে কৃষকগুলো আছে এই কৃষকগুলো কিন্তু তার যে মূল্যটা সেই মূল্য কিন্তু পেয়ে গেছে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার নদী তীরবর্তী চরবাসীর দুর্যোগকালীন সক্ষমতা বাড়ছে। দুর্যোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে তাদের সহায়তা করছে বিভিন্ন সংস্থা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা বেষ্টিত গাইবান্ধায় রয়েছে ছোট বড় ১৬৫টি চর। জীবিকা যুদ্ধের পাশাপাশি নদী ভাঙন, বন্যা, খরা ও ঝড়ের মতো নানা দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে হয় চরাঞ্চলে বসতি গড়ে তোলা প্রান্তিক মানুষদের। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার দুর্যোগকালীন আগাম প্রস্তুতিমূলক সচেতনতার বার্তা চরবাসীর এই টিকে থাকার যুদ্ধকে যেমন সহজ করছে তেমনি কমাচ্ছে প্রাণহানি সহ সার্বিক ক্ষয়ক্ষতিও। জমি জমা সব নদীতে চলে গেছে, চলে যাওয়ার পর আমাদের বেসরকারি সংস্থা থেকে আমাদের খুব সুযোগ সুবিধা ভালো দিছে। সচেতন হওয়ার কারণে এখন দুর্যোগ থেকে আর কি অনেকটাই উন্নত হয়েছে। গভর্নমেন্টের পাশাপাশি আমরাও বেসরকারি সংস্থাও এই সাধারণ মানুষজনের জীবনমান উন্নয়নে কাজ করছি। চরবাসীর জীবনমান উন্নয়ন সহ সক্ষমতা বাড়াতে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নানা প্রশিক্ষণ। দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তী প্রশিক্ষণ পাশাপাশি বিভিন্ন ধরনের এনজিও আছে, তারা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের মাধ্যমে মানুষকে সচেতন করছে এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রোগ্রামের মাধ্যমে চরের মানুষের জীবন ও জীবিকার অনেক উন্নতি হচ্ছে। চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালকে হারিয়েছে 5 উইকেটে। ডি গ্রুপের ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে নামায় টিম টাইগ্রেস। 18 ওভার 2 বলে মাত্র 52 রানে অল আউট হয় নেপালি মেয়েরা। তাদের সর্বোচ্চ 19 রান করেন সানা পারভিন। বাংলাদেশের হয়ে 11 রানে 2 উইকেট নেন জান্নাতুল মাওয়া। সহজ টার্গেটে জবাবে ব্যাট করতে নেমে 40 বল হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টিম টাইগ্রেস। ইনিংস সর্বোচ্চ 16 রান আসে সাদিয়া ইসলামের ব্যাট থেকে। 12 রান করেন ক্যাপ্টেন সুমাইয়া আক্তার। দারুণ বোলিংয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের জান্নাতুল মাওয়া। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলের। সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে সিরিজ। সরাসরি বিশ্বকাপে খেলতে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। সোমবার প্রথম ওয়ানডেতে ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিজের ও দলের অবস্থা জানিয়েছেন বাংলাদেশ উইমেন্স ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আমরা 2টা প্র্যাকটিস সেশন পেয়েছি এবং আমার কাছে সেটা অনেক বেশি ইউজফুল ছিল। কারণ হচ্ছে এসব কন্ডিশন আসলে আমরা অনেকেই ইউজ ছিল না, বাট মোরালেস যেভাবে আমরা 2টা সেশন করেছি আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি কনফিডেন্ট এবং যেহেতু ব্যাটে বলে অনেক ভালো আসে এবং বলাররাও তাদের কোচের সাথে কাজ করেছেন, তো আশা রাখি যে আমরা সিরিজটা খুব ভালোভাবে স্টার্ট করতে পারব। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 15 মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে গাজায় আজ কার্যকর হচ্ছে গাজাবাসীর প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা।
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা। জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যে হওয়া উচিত মন্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক তিন ভূমিকাতেই সফল ছিলেন বললেন তারেক রহমান। এবং বিপিএলে চট্টগ্রাম পর্বে আজ চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।